বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। দুর্গত এলাকার খোঁজ নিচ্ছেন সরকার প্রধান। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সফর উপলক্ষে 21-22 জুন সেখানে অবস্থান করবেন তারা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 2 দিনের এই সফর শেষে 22 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দুর্গম এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম জোরদার করতে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে বিএনপি দেশের ক্ষতি করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারসাম্যর কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, জাতীয় স্বার্থ বিক্রি করে সম্পর্ক রক্ষা করে না বর্তমান সরকার। কিন্তু বৈরিতা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামীকাল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যথাসময়ে পৌঁছেছে ট্রেন। এদিকে সড়ক পথে যানজট কম থাকায় ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এই মিতুর রিপোর্টে বিস্তারিত। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি।
সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। বিভিন্ন রুটে ট্রেনে ঢাকায় আসতে শুরু করেন যাত্রীরা। তারা বলছেন ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। ছুটি শেষ, এখন বাদ অবশ্যই পরিবারের সাথে ঈদ করে ঢাকা আসছি অবশ্য করা যাবে। যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে, তবে আসার সময় কোনো কষ্ট হয় না। আমরা চট্টগ্রাম বাড়ি, চট্টগ্রাম থেকে আসছি। এখনো সবাই আসা শুরু হয় নাই, যখন গার্মেন্টস খুলে যাবে তখন হয়তো আরো চাপ বাড়বে। তবে এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। শনিবার রোববার থেকে হালকা হালকা চাপ আর কি, আরামে আসতে পারতেছে, কোনো চাপ সৃষ্টি না আর কি। বর্তমানে কালকে থেকে আরো বেশি চাপ বাড়বে আল্লাহর রহমতে। আজকের একটু কম, কালকে চাপ বাড়বে বেশি। যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতে ফিরেছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। এদিকে এখনও বাড়ি ফিরছেন অনেকেই। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যা দুর্গতরা। এদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত আরভি ইসলাম হিমুর রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আগের মতোই অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও বৃষ্টি থামেনি, তবে সিলেটের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার দুধকুমার, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি বাড়তে পারে। এদিকে বেড়েই চলেছে হাওরের পানি, ফলে পরিস্থিতি অবনতির শঙ্কায় রয়েছেন হাওর এলাকাগুলো। তাহিরপুরের সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। প্রশাসনের তথ্য মতে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে সরকারি বেসরকারি 541টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,000 মানুষ। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। তাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের আওতার ভিতরে একটি লোকও যাতে কষ্টে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 12 ঘন্টায় সুরমা, সারি, গুয়াইন, ডাউকি নদীর পানি কমেছে, তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। এই অঞ্চলেও মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ বানভাসী মানুষ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, উত্তরের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ভাই, বন্যা পরিস্থিতির কিন্তু অবস্থা ভয়াবহ। আমরা আবারও গঙ্গাচড়ায় এসেছি। গঙ্গাচড়ায় আমরা বাগডোগরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নদীর পাড়ে এসেছি, তিস্তার পাড়েই। এখানে নানা ফসল ছিল, তলিয়ে গেছে। এখানে কিছু বাড়িঘর রয়েছে, যে বাড়িঘরগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে তারা ছেড়ে উঁচু জায়গায় গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এখানকার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, যারা বানভাসী মানুষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু বাড়িঘরের যারা বসবাস করেন তারা বলছেন গতকালকে থেকে তারা বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় বসবাস করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ তারা পাননি, এমনটি অভিযোগ তারা করেছেন। আজকে একটু আগেই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে যদিও এখানে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বৃষ্টি ছিল এখানে, রাত থেকে সকাল পর্যন্ত। এবং এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই তিস্তা পাড়ে কিন্তু বন্যা পরিস্থিতি বাড়তেইছে। এখন 16 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে কাউনিয়া পয়েন্টে, ডালিয়া পয়েন্টেও এখানে কিন্তু পানি বাড়ছে ধীরে ধীরে। কিন্তু যে এলাকায় আমরা দাঁড়িয়েছি এটি সর্বোচ্চ উঁচু এলাকা। আপনি দেখেন এখন পানিতে কিন্তু এখানে নিমজ্জিত হয়ে গেছে এই বাড়িগুলো। আমরা অনেক বাড়িতে গিয়ে দেখেছি এখানে বাড়িঘরের এদের কাহিল অবস্থা, করুণ পরিণত হয়েছে এখানকার যারা বানভাসী মানুষের। তো তারা বারবার বলছেন যে আমরা শুধু এই তিস্তার চরে যেমন একটু পানি কমে যখন তখন একটু চাষাবাদ করে, এখানে ভুট্টা করে, তারা পাট করে, এখানে তারা নানান জাতের সবজি করে,
এখানে বাদাম, বিশেষ করে বাদাম তলিয়ে গেছে, পাট তলিয়ে গেছে, তারা কিন্তু তুলতে পারেননি। আপনি দেখতে পাচ্ছেন কিছু ভুট্টা, এই ভুট্টাগুলো তারা তুলতে পারছেন না, এই পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বলছেন যে আর 2 দিন থাকলে ভুট্টা থেকে নতুন করে গাছ বের হবে, বাদাম থেকে গাছ বের হবে, এগুলো কিন্তু আর নিতে পারবে না। বিশেষ করে তারা এখানে কিন্তু মাছ চাষ করেছিল। আমরা অনেক এখানে কৃষকের সাথে কথা বলে দেখেছি, তাদের কিন্তু মাছের ঘের ভেসে নিয়ে গেছে এই বন্যার কারণে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ডালিয়া পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি পানি কিন্তু গজলডোবা এবং উত্তরের কারণে, ভারতের কারণে পানি আর বাড়তেই আছে। আমরা একটা মরিচ খেতে এসে দেখেছি যে এখানে পর্যাপ্ত তাদের কিন্তু মরিচ আবাদ করতো, বেগুন করতো, সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারা বলছেন যদি এভাবেই পানি বাড়তেই থাকে এবং সরকারের পক্ষ থেকে যদি আমাদের কোনো ব্যবস্থা না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামনে কিন্তু আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এখানে একটু যদি যখন বন্যা কমে, আমরা দেখেছি সবুজ সমারোহে কিন্তু ভরে যায় এই তিস্তার পাড়। আর এই তিস্তা কিন্তু এখন তিস্তা কান্নার ভারী হয়ে গেছে তাদের বুক, তিস্তার পানির দিকে তাকিয়ে তারা বলছেন যে আমাদের একটু ভালোভাবে চলতে গেলেই কিন্তু সরকার যদি আমাদের পদক্ষেপ নেয় এবং এখানে যদি একটি স্থায়ী বাঁধ করে দেয়, এখানে যেমন সরকার বারবার বলছেন তিস্তার মহাপরিকল্পনার কথা, এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা এখানে যা দেখেছি কিন্তু এখানকার কৃষক তারা কিন্তু এখানে সুফল পাবেন, তাদের বাড়িঘর রক্ষা হবে এবং তারা আবাদ করে স্বাবলম্বী হতে পারবেন, এমনটি জানিয়েছেন এখানকার কৃষকরা। সুবর্ণা। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা ওসমান। কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী আজ। বাংলা ভাষার এ বিশিষ্ট কবি ও সাহিত্যিক ১৯১১ সালে এই দিনে বরিশালের শায়েস্তাবাদে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পুরস্কার, ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার উল্লেখযোগ্য। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। রাজধানীর গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, কামরাঙ্গীরচর থানার সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপন, সাবেক সহসভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাবেক সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ প্রিন্স, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু সহ নেতাকর্মীরা। ঝালকাঠিতে তুচ্ছ ঘটনায় আকবর হোসেন হাওলাদার নামে এক কৃষকের বাম পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ভাই ইব্রাহিম মুন্সি ও হানিফ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের আলিপুর গ্রামে ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় মুন্সি বাড়ির সামনের প্রাচীরে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম মুন্সি ও হানিফ মুন্সি মিলে আকবর হোসেনের হাওলাদারকে মারধর করে বাম পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ইব্রাহিম মুন্সি ও হানিফ মুন্সিকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ দেয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। একই সঙ্গে তিনি সাইপ্রাসকেও হুমকি দেন, সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানান। টেলিভিশনে দেয়া ভাষণে নাসরুল্লাহ বলেন, ইসরায়েলিদের জানা উচিত তারা যদি সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে, এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel সাতকানিয়ার কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তনদের মিলনমেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো মিলনমেলার আয়োজন হওয়ায় আনন্দ উৎফুল্ল প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ আনসারীর সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা আব্দুল গফুর, আমিনুর রহমান, রুহুল আমিন, আসিফুর রহমান প্রমুখ। দিনব্যাপী মিলনমেলার স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও রাফেল ড্র সহ নানা আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। দুর্গত এলাকার খোঁজ নিচ্ছেন সরকার প্রধান। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।